আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বামী স্ত্রী। শুনতে থাকুন আজকের গল্প স্বামী স্ত্রী। রাত 10টায় মেনকা ঘরে এলো। এই বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ার চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারিদিকেই চেয়ারটি পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটা টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে। বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে। পপুলার বই, উঁচু দরের বই, যারা লেখেন তাদের পর্যন্ত। সেই বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয়। ঘরের কোণে ট্রাঙ্ক ও সুটকেস, স্টিল, চামড়া, টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া, রং এখনো উজ্জ্বল, তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে। দেওয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো। শাড়ি পরবার ঢং, গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না। গায়ে একটু পুরুন্ত হয়েছে বলে মনে হয়, আবার সন্দেহ জাগে। ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা। এতে অবশ্যই ফটোর কোনো ফাঁকি নেই। বিয়ের পর সত্যি গোপাল রোগা হয়ে গেছে। বিয়ে করবার জন্য অথবা চাকরি করবার জন্য বলা কঠিন। চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গে। ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমিত ছাড়ল। খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, বাবা বাঁচলাম। গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া হাসি একটু হাসল, তারপর আবার বই তুলে নিল। উফ মাগো, সিদ্ধ হয়ে গেছি একেবারে। এইবারে গোপাল বই নামালো না, পড়তে পড়তেই বলল, বৃষ্টি গরম পড়েছে। টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না। তুমি শাড়িটা না কিনলে? আহা, ন্যাংটো হয়ে তো থাকতে পারি না। পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে একরকম হয়ে আছে। ঘর যেন নির্জন, এক জোড়া চোখও যেন ঘরের নেই। 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি। ছি, লজ্জা করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসে ছাড়াছাড়ি তাদের এমনই করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে আর এক হয়ে যেতে পারে না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে, মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো। রাত জেগেছে, আবেগের চাপে সময় সময় যেন দম আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের। দেখা হওয়ার পর আমার এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখানা বা সিকিখানা রাতের সময় লাগবে বই কি। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে। বিধাতা মিষ্টি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পূবের 2টি পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়ালো। পাশের একতলা বাড়ির ছাদে গরম জ্যোৎস্না ছড়াছড়ি। তারপরের তেতলা বাড়ির 7টা জানালা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সব জানালাগুলির আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিন এই খবরটা সে জানত। 4টে জানালা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি, আর তেতলার কোণের জানালাটি নিভত
রাত 1:30-2টোর সময়। ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে। অন্য সম্ভবপর কল্পনাগুলি তার মনে আমল পেত না। পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না। তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতলার ওই কোণের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে, বিয়ে যাদের হয়েছে অল্প দিন। তাদের মতোই আলো বাজতে বাজতে কখনো রাত 2টো বেজে যায়, ওদেরও খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়েই দেয় অনেক আগেই। বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘষা সারসির, ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায়। ওদের তেতলার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখায় অসুবিধা নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত 3টে পর্যন্ত জেগেছিল, কিন্তু সেদিন ও বাড়ির জানালার দিকে তাকাতে খেয়াল হয়নি। মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল। সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা 6 মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল। ঘুম আসছিল, আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল মেনকার। সীমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় ফের গিয়ে মেনকা ইতস্তত করে। যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়? অথচ সে যদি কোনোদিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়, যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করে ছটফট করতে ইচ্ছে হয়, গোপাল শুধু বলে, কাল শুনবো, সকালে শুনবো। তবু যদি সে নিজেকে তার বুকে গুঁজে দেওয়ার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছো, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খাও, একটু সোডা খাও তো, বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে। তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে। 9 মাসে 6 মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না, অথবা এইভাবে ঘুম ভেঙে যায়। হলোই বা তা অম্বলের জন্য। কথা কইবার একটা লোক সে পাবে না, পাওনা দেয় এটুকু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়। ইতস্তত করার কয়েক মিনিটে আমার ঘুমটা ফিরে এসেছিল। হাই তুলে মেনকা বলল, শোবে না? এত যে পড়ছো, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, চ্যাপ্টারটা শেষ করে নি, করেই শোবো, 5 মিনিট। মেনকা শুয়ে চোখ বুঝল। ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে। বই ফেলে টুল চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আমার চোখ বুঝল। গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে। এক নজর তাকালেই মেনকা ওসব বুঝতে পারে। গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মধ্যে মুখস্থ হয়ে গেছে। আলো নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল। মেনকা জড়ানো গলায় শুধল, হ্যাঁ গো, কাল ছুটি না? গোপাল জবাব দিল,
হুম। দুজনে মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একেবারে পর নয়, সস্ত্রীক গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক। গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ 12টায় গাড়িতে তারা রওনা হয়েছিল। 6:30 কলকাতায় পৌঁছে আবার রাত 9টার গাড়ি ধরবে। অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে 10টার সময়। এত রাত্রে কোথায় যায়, তাই এখানে চলে এসেছে। নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে করে এসেছ যে এই আমাদের ভাগ্যি। হ্যাঁ হ্যাঁ। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অন্তত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা মামলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমারোহ করা গেল না? ছি ছি ছি। তবে কাল বিকেলে ওদের গাড়ি, দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে। মাসের শেষে ফুরিয়ে এসেছে টাকা বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন? পিসিমাকে মেনকা ফিসফিস করে জিজ্ঞেস করল, একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা? হ্যাঁ, দেওয়া তো উচিত। বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালদের জন্য এবার মেনকার মমতা জাগে। আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে। একটা মানুষ খেটে খেটে মরে গেল। ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে। তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই। একটা টেবিল ফ্যান কেনার শখ পর্যন্ত বেচারার মেটে না। সেই বা কেমন মানুষ, ঘেমে টেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে? আজ রাতে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমোবে। এক হাতে হাওয়া করবে, অন্য হাতে মাথার চুলে। রসিক খেতে বসলো ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বউয়ের ডাইনে বাঁয়ে গা ঘেঁষে বসলো মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করলো এদিক ওদিক নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে, আগ্রহের সঙ্গে দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু কেমন আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ঠিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া দাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরের দিকে চোখ বুলোচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারোর চোখে পড়বার মতো কিছু নয়, অন্য কারোর সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে। মেনকার মতো চোখ তো ওদের আর কারোর নেই। কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে? মেয়েটার রূপ আছে, একটু কড়া ধাঁচের রূপ। যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না, বরং আরো উগ্র, আরো অশ্লীল হয়ে দাঁড়ায়। রাস্তার লোকে হাঁ করে তাকিয়ে থাকে। বাড়ির মানুষ অসংখ্য অবস্থায় দিন কাটায়, আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত ভদ্র, মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতো রূপ। রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া দাওয়া শেষ হতে হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা, মেনকা আর গোপালের পরামর্শ হলো। পিসি বললেন, ভূপাল আর কানাই এক বিছানায় শোবে, ওদের বউকে অনুমিনুদের ঘরে দেওয়া যাক, একটা রাত তো। গোপাল বলল, না না, তা কি করে হয়? নতুন বিয়ে হয়েছে,
ওদের একটা ঘর দেওয়া উচিত, ওরা আমার ঘরে থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই করো। তারপর রাত 1টায় বাড়ি সব আলো নিভল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায়, মেনকা শুলো অনুবিনু ননদের মাঝখানে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আহ্লাদের সীমা নেই। না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে, মিনিট 10 ফোয়ারার মতো, এবং তারপর আরো 10 মিনিট ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল। মেনকা রইল জেগে। গোপালকে তার কত কথা বলবার ছিল, কিছুই বলা হলো না। আজকের রাতটা কাটাবে, এই দীর্ঘ অফুরন্ত রাত, তারপর সারাটা দিন যাবে। কিছুতেই কাটতে চায় না এমন একটা দিন। রাত 10টায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা, বলার কোনো মানে থাকবে না। তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা শুভ নয়। রসিকেরা হয়তো কাল ওইখানে থেকে যাবে, রাত্রে আবার দখল করবে তাদের ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া এই বাড়িটা গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর থাকবেই বা কি করে? ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে, গোপালের দোষ নেই। এই বাড়ির জন্যেই মাসে মাসে 35 টাকা করে ভাড়া গুনছে। সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা। একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল, নিশ্চয়ই রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতো জোরে তো ধরেনি। কাছে থাকলে আজকেই পরখ করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। এখন গিয়ে যদি একবার দেখে আসে। ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়। অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে কিছু হয় না, আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্টফেল করে এখন যদি সে মরেও যায়, গোপালের একটু আদরও পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা করা যায় না। একটা বাড়তি ঘর যদি থাকতো বাড়িতে। রাত্রির শব্দটা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয়। ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে। পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি। তারপর মেনকা মরে যেতেও রাজি আছে। শুনছো? একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল। জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল, এই ঘুমিয়েছ নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও না। মেনকা সাড়া দেওয়ার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন, কে রে, গোপাল নাকি? শরীর খারাপ লাগছে নাকি? না, গরমে মাথা ধরেছে, অ্যাসপিরিন খাবো। তুমি উঠো না, উঠো না কিন্তু পিসিমা, তোমার উঠে কাজ নেই। মেনকা দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে। তবে অ্যাসপিরিন থাক, ছাতে গিয়ে একটু শুই। ভূপালের ঘরটা বড় গরম। উমা, খোলা ছাতে শোবে? অসুখ করে যদি? কিছু হবে না, একটা পাটি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো। একটি বালিশ। বারান্দা পার হয়ে ছাতে সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনে সার্সির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল, এই
দেখেছ, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। সারসি অন্ধকার, রসিকের নাক ডাকা শব্দ বাইরে শোনা যাচ্ছে। মেনকা বলল, ঘুমোবে না? রাত কি কম হয়েছে? ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল। গোপাল শুধল, তোমার বালিশ আনলে না? ও মা, আমিও শোবো নাকি এইখানে? গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল। সবাই কি ভাববে? গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটা বালিশেই হবে কোনো। তেতলা বাড়ির কোণে সেই ঘরের জানালাটা আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল। এখনো সে ঘরে আলো জ্বলছে। শেষ হলো আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বামী স্ত্রী। অত্যন্ত মিষ্টি মধুর একটি গল্প। এই চ্যানেলে যারা আমার পুরো গল্পপাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে নিয়মিত আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।